শুভ সকাল বন্ধুরা, আজকে আমরা যে প্রতিবেদনটি যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে বোরো মৌসুমের যে ধান শেষ পর্যায়ে আছে। তো বোরো মৌসুমে অনেকগুলো জাত আবাদ করে, তো আমরা আজকে যে জাতটার কাছে দাঁড়ায় আছি সে জাতটা হচ্ছে ২৮ ধান। তো এটার যে বিশেষত্ব হচ্ছে যে এই যে যে ক্ষুদ্র কৃষক যিনি এইটা চাষাবাদ করেছেন, টোটালটাই চাষাবাদের মধ্যে কোনো ধরনের রাসায়নিক সার, অর্থাৎ আমরা বাজার থেকে ইউরিয়া, ডিএপি, টিএসপি, পটাশ অর্থাৎ এমওপি বা এছাড়া বোরন, হ্যাঁ, সালফার, এ ধরনের যে সারগুলো বাজারে পাওয়া যায়, কোনো সার এর মধ্যে পড়েনি বা জমিতে ব্যবহার করেনি। এছাড়া বাজারের যে কীটনাশক, বিভিন্ন ধরনের সাইফারমেথ্রিন সহ বিভিন্ন ধরনের যে কীটনাশক আছে, বিভিন্ন বড় বড় কোম্পানির যে কীটনাশক, যে মাজরা পোকা দমনের ক্ষেত্রে, তো এই কীটনাশক এটাকে ব্যবহার করেনি। এছাড়া যে ছত্রাকনাশকের কথা বলেন, যে বিভিন্ন ধরনের বাজারে ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যালের যে ছত্রাকনাশক সেটাও ব্যবহার করেনি। এছাড়া বিভিন্ন ধরনের হরমোনও ব্যবহার করে, সেই হরমোনও ব্যবহার করেনি। এছাড়া উপরবর্তী যে এই জমিটিতে দাঁড়ায় আছি, আগাছানাশকও ব্যবহার করেনি। উনি হাত দিয়ে আগাছা পরিষ্কার করেছিলেন। তো এই জমির যে বিষয়টি আমরা আজকে তুলে ধরব, যে কেমন ফলন হয়েছে এবং তুলনামূলক এর যে একটা আইডিয়া করা যে ফলন কেমন আসতে পারে সেক্ষেত্রে, এবং এটা একটা শিক্ষণীয় বিষয় হতে পারে যে এই ক্ষেত্রে আমরা ধীরে ধীরে এই দিকে ধাবিত হওয়া যায় কি না। আমরা এই ২৮ ধানটা বহুল পরিচিত এবং এটা একটা বাংলাদেশের একটা অনন্য একটা জাত। সেই ২৮ ধানটা যখন চাষ করতে যায়, আমরা গত বছরের যে সিজনে যখন করে, বিশেষ করে হাওর অঞ্চলে ব্লাস্টের সরাসরি লেগে গেছিলো ২৮ ধান। তো সেই ২৮ ধানের দেখেন চমৎকার একটা ধান। এই ধানটা যদি যে পদ্ধতিতে করা দরকার ঠিক সে পদ্ধতিতে যদি চাষাবাদ করা যায়, এর ফলন আমার মনে হয় না যে খারাপ হবে। তো আমরা আপনাদের এই প্রতিবেদনের শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন যে কীরকম ফলনটা আছে, কীরকম গাছটা আছে, এবং এটার ডিটেলস একটা চাষাবাদের এই টোটাল যে এর জীবনকাল, যে প্রায় ১২০ দিনের আশপাশ। হ্যাঁ, তো এই ১২০ দিনে কৃষক কীভাবে চাষাবাদ করছে পুরো জিনিসটা বলা হয়তো সম্ভব না। তারপরও মোটামুটি একটা আইডিয়া নেওয়া যে আসলে চাষাবাদের ক্ষেত্রে আমরা কোন দিকে যাচ্ছি এবং আমাদের জমিগুলো কীভাবে করা দরকার। আপনাদের আরেকটা মেসেজ দেই, সেটা হচ্ছে যে সামনে ৪ তারিখ অর্থাৎ ৪ই এপ্রিল একটি প্রতিষ্ঠান আমি কথা বলবো, এই যে চাষাবাদ করতেছে কৃষক, আমার পরিচিত অনেক কৃষক, সেই গল্পগুলো তুলে ধরা হবে বা এই কৌশলগুলো কীভাবে তারা আবাদ করতেছে। এটা দিনাজপুরের ভুশির বন্দরে দেখা হবে ওই দিন ৪ তারিখ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ আগ্রহী থাকেন, তাহলে সে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে একটা রেজিস্টার, নামমাত্র একটা ফি যেটা তারা নেয়, শুধুমাত্র আপনাদের থাকা খাওয়া এসে মিলে, এবং এটা অর্গানাইজ করতে মাত্র ১,০০০ টাকা দিনব্যাপী। তো এটাতে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আসেন আজকে আমরা দেখাবো যে ধান গাছের যে অবস্থা। তো ধান গাছের যে বিষয়টা দেখেন আপনারা, এই যে যদি জমিটি খেয়াল করেন, জমিটিতে এখানে ১৩ শতকের মতো জমি আছে। তো ধান গাছের ক্ষেত্রে এটা প্রায় আজকে আর তো ১ সপ্তাহ লাগবে। ১ সপ্তাহের মধ্যেই ধান পেকে যাবে। যে ধানটা পাকছে আপনারা যদি খেয়াল করেন, এর মধ্যে যদি আপনারা আরেকটা যেটা খেয়াল করেন, যেটা মূলত ফলন নির্ভর করে, এই যে ফ্ল্যাগ লিফটা দেখেন একদম সুস্থ, এবং প্রায় 99.99% ফ্ল্যাগ লিফ এই জমির ক্ষেত্রে সুস্থ। এক্ষেত্রে এই জমিটিতে যে কাজটা আমাদের যে কৃষক দাদা করেছেন, দেখেন যে এর মধ্যে যে প্রকৃতির যে ওয়াটার ম্যানেজমেন্ট, অর্থাৎ ইরিগেশন সিস্টেম ঠিক রাখা, এরপর গোবর অর্থাৎ আমাদের জৈব সারের একটা প্রধান উৎস গোবর, এই গোবরটাকে ব্যবহার করা সঠিকভাবে। হ্যাঁ, তো এরকম একটা পদ্ধতিতে উনি করেছেন। এর মধ্যে দেখেন কোনো নাই, কোনো ধরনের যে পচারি বা ঘাড় পচারি অথবা কোনো ধরনের ব্লাস্ট কোনো নাই জমিটা। আপনি একটু খেয়াল করেন, আমরা যদি চারদিকে যাই আপনারা দেখেন এর মধ্যে দুই একটা হয়তো আছে, যে অন্য জাতের ক্ষেত্রে। এই যে জাতটা আমরা যদি একটু খেয়াল করি, যে ধানের যে গঠনের ক্ষেত্রে দেখেন, যে ধানের যে সংখ্যাটা সুন্দর এবং প্রত্যেকটা স্বাস্থ্য, এবং এই যে আমি যে লিপটা, আমি যে পেনিকেলটা ধরেছি, দেখেন যে ফ্ল্যাগ লিপটা দেখেন, মানে যে শীষের সাথে যে লিপটা, যে পাতাটা, সেটাকে বলে ফ্ল্যাগ লিপ। এটা সুস্থ থাকা ধানের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। দেখেন কোথাও ডিসপুট নেই। এটা কোনো কারণে যদি যে আক্রান্ত হয় পাতাটি, তাহলে আমার টোটাল ফলনে খারাপ হবে। তখন চিটা পড়বে, ধানের গ্রেইনের ওজন কমে যাবে, হ্যাঁ, আলটিমেট ফলন কম হবে। তো আমি যেটা ধারণা করতেছি, এবং হলো যারা করে কৃষক ভাই দাদা, ওনারা যেটা লক্ষ্য করতেছেন, যে হয়তো বিঘাতে ৩৩ শতকের বিঘাতে এটা ২৫ মণ আসতে পারে, তাই না? ২৫ মণের মতো আসতে পারে কাঁচাতে, গেস করা। তবে হ্যাঁ, বেশি হবে আরও,
তাহলে শুকনাতেই 25 মণ হবে। 22 মণ হবে। শুকনো অবস্থায় 22 মণ হবে। এটা শুকনো দেওয়ার পর প্রায় যদি যে ময়েশ্চারটা যদি কমে আসে তখন 22 মণ, 2-3টা রোদ দিলে 22 মণ হবে হয়তো, আশা করা যাচ্ছে। এবং যে একটা ধান বা যে কোনো চাষের ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ হলো যে আবহাওয়া। এখনও কিন্তু ধানটা যতক্ষণ পর্যন্ত ঘরে যায়নি ততক্ষণ পর্যন্ত এটা চ্যালেঞ্জ থাকবে যে ধানটা এটা নেওয়া একটা চ্যালেঞ্জ। ঈশ্বর ধানটাকে ঘর পর্যন্ত পৌঁছানো একটা বিশাল চ্যালেঞ্জ। তো এক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি যে আপনার এক একটা ইয়াতে কুশিতে শীষ আসে মনে হয় কত হবে শীষ? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13টা। 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 তো সেক্ষেত্রে 13টার মধ্যে একটা করে গাড়া। 13টা, হ্যাঁ, 13টা শীষ আছে। তো নর্মালি একটা আদর্শ যেটা যে 8টার উপরে যদি ভালো থাকে শীষ, তাহলেই মোটামুটি ফলন ভালো থাকে। সেখানে 13টা অ্যাভারেজে ধরলাম যে 13টা, তা আরও সামনের দিকে আরও বেশি আছে, হয়তো ভিতরের দিকে। তো সেক্ষেত্রে যে ফলন ভালো। এছাড়া শীষের যদি আপনি পেনিকেলের যে সাইজটা দেখেন, পেনিকেলের সাইজটা দেখেন, সাইজটা অনেক বড়, অনেক বড়। এবং হলো যে ধানের যে ফলনের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় যে এই যে একটা পেনিকেলের মধ্যে কতগুলা আপনার গ্রেইন আছে, ধানের যে দানা আছে, এটা খেয়াল করেন। তো এটার বিশেষত্ব দেখেন যে এই যে 28 যে জাতটা, বহুল পরিচিত জাতটা, এই জাতটা মানুষ চাষাবাদ করতে গেলে কত কাহিনী করে। বাজার থেকে সার, কীটনাশক, হ্যাঁ, বড় একটা টাকা যায়। এবং আলটিমেট যে সমস্যাটা হয়, ধানটা তার নিয়ে যাওয়ার ক্ষেত্রে সে ধানটা যে নিয়ে যাবে, এই ধানটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয় বিভিন্ন ধরনের মাজরা পোকা, হ্যাঁ, মাজরা পোকা, তারপর পচারির ক্ষেত্রে ব্লাস্ট, 28-এর ক্ষেত্রে ব্লাস্ট। তো এই জমিটি দেখেন যে কোথাও কোনো ক্ষেত্রে যে ব্লাস্ট আছে, কোথাও হলো যে মাজরার আক্রমণ হয়েছে, হ্যাঁ, কোথাও নেই। তো এটার বিশেষত্ব হচ্ছে আমাদের যে কৃষক ভাই, সে উনি হলো কোনো ধরনের রাসায়নিক সার বাজারে ক্রয় করেনি, কোনো ধরনের কীটনাশক ব্যবহার করেনি, কোনো ছত্রাকনাশক ব্যবহার করেনি, আগাছানাশক ব্যবহার করেনি, পুরোপুরি প্রকৃতিকে ব্যবহার করেছে। প্রকৃতির মধ্যে কি আছে যে পানি, ইরিগেশন সিস্টেম ঠিক রেখেছে, তারপরে রোদ এটাকে ঠিক রেখেছে, বাতাসটাকে প্রাপ্ত করতে সেটাকে ঠিক রেখেছে, এবং গুড এগ্রিকালচার প্র্যাকটিসের ক্ষেত্রে যে কাজগুলো এই জাতের ক্ষেত্রে প্রযোজ্য সেটাকে ঠিক রেখেছে করার ক্ষেত্রে। তারপরে ওনার এই ইয়াটা দেখেন ফলনের ক্ষেত্রে। এর পরবর্তীতে ইনি মাটির জৈব পদার্থটাকে নিয়ে আসার ক্ষেত্রে গোবরকে ব্যবহার করেছে। গোবর আপনার যদি ছোটো টলির ক্ষেত্রে বলেন, বিঘাতে 2 টলি ব্যবহার করেছেন। নর্মালি কৃষকরা তো বিঘাতে প্রায় হলো 3 টলি ব্যবহার করেন, সেখানে 2 টলি ব্যবহার করেছে। দেখেন কোথাও নাই, কোথাও ফলনও সুন্দর হয়েছে, কোথাও একটা আপনার নেই। হয়তো 2-1টা পাওয়া যায় কিনা সেটাও খুঁজতে হবে যে মাজরা আক্রমণ করছে, সেটাও আমি দেখিনি চোখে এখন পর্যন্ত। তো বন্ধুরা, এটার অর্থ হচ্ছে যে চাষাবাদের যে সঠিক নিয়মটা জানানো এবং কৃষককে নিয়মটা জানানো। না হলে যে মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তারা একবার আপনার বলবে আগাছা মারতে ওষুধ দিবে। আগাছা মারার ক্ষেত্রে আপনার যে মাইক্রোবস থাকে বা ন্যাচারাল যে রিসোর্সগুলো থাকে, যেটা জমির উর্বরতা বৃদ্ধি করে, সেটাকে নষ্ট করে। এরপর কীটনাশক মারতে দিবে, যে কীটনাশক আপনার স্বাস্থ্য এবং হলো জমির এবং মাটির স্বাস্থ্য নষ্ট করে। এরপরে আলটিমেট পরিবেশকে দূষিত করে। তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে চাষাবাদের ক্ষেত্রে সঠিক যথাযথ নিয়ম জানা, এবং এই যে নিয়মের ক্ষেত্রে কৃষক পর্যায়ে জানানো, এটা একটা বিশাল চ্যালেঞ্জ। কারণ বড় বড় যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন, তাদের একটা বড় একটা চেইন মার্কেট আছে, মার্কেট সিস্টেম তারা ডেভেলপ করেছে। তো এই ক্ষেত্রে এটা একটা বড় একটা চ্যালেঞ্জ যে তৃণমূল পর্যায়ে অনেকেই চাষাবাদের বিষয়ে পরিপূর্ণ তথ্য জানে না। তো এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনের দিনগুলোতে। যে বর্তমানে আবহাওয়ার যে অবস্থা, সামনের কৃষকদের বড় একটা চ্যালেঞ্জ হবে যে তাদের এই বৈরী আবহাওয়াতে তার ফসলকে ঠিক রাখা। অর্থাৎ আবহাওয়ার যে চেঞ্জ আসতেছে, এর ফলে ফসলের রোগবালাই এগুলো বৃদ্ধি পায়, ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বা কমে যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। তো এক্ষেত্রে আমার মনে হয় যে সকলকে সচেতন হতে হবে, এবং যে চাষাবাদের ক্ষেত্রে মূল জায়গাগুলো ঠিক রাখা। হ্যাঁ, একটা ফসল আবাদ করতে গেলে একটা ফসলের শরীরের মধ্যে 70% পানি থাকে।
তার মানে পানির ব্যবহারটা কীভাবে করতে হবে, যথাযথ পানির ব্যবহার, ওয়াটার ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে, এবং মাটি, সর্বোপরি মাটিটাকে কীভাবে উর্বর করা যায়। এই মাটির উর্বরতার ক্ষেত্রে কিছু বেসিক কিছু রুলস আছে, বেসিক কিছু নিয়ম আছে, হ্যাঁ, যেটা হলো বিজ্ঞানীদের দ্বারা এটা রিসার্চ করা এবং এটা সনাতন থেকে চলে আসতেছে। তো এক্ষেত্রে এটার পরামর্শ হচ্ছে যে সর্বোপরি এটাকে জানতে হবে। জানার ক্ষেত্রে কীভাবে জানা যায়? এক্ষেত্রে যে কৃষিটা অনেক বড় একটা এরিয়া, একদিনে দুই দিনে কেউ আপনারে ধরে শেখানো পারবে না। এজন্য জানার চেষ্টা করা। তো এক্ষেত্রে আমার ব্যক্তিগত যদি এরকম হয় যে কেউ জানেন, চেষ্টা করেন, হ্যাঁ? তবে ইউটিউব দেখেও দেখতে পারেন। আর এর বাইরে হচ্ছে বিশেষ করে ইউটিউব দেখে ডাইরেক্ট করা যাবে না। কারণ ১ম এ আপনি ২ শতক ১ শতক করেন। এক্ষেত্রে করার পরে যখন সফল হবেন তখন আপনি ধীরে, ধীরে এটা বড় করবেন আপনার যে কাল্টিভেশন চাষাবাদের ক্ষেত্রে। আরেকটা ভোক্তা পর্যায়ে একটা মেসেজ যেটা হতে পারে যে আপনারা, আমিও লক্ষ্য করি যে ধরেন বিভাগীয় শহর যদি রংপুরের কথা বলা যায়, এই ১০ বছর আগে যে পরিমাণ ওষুধ, অর্থাৎ মানুষের যে ওষুধের যে দোকান ছিল সেটার পরিমাণ মনে হয় ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে। এরকম একটা মনে হয় আমার কাছে। মানে অর্থাৎ রোগীর সংখ্যাটা এত পরিমাণ বেড়েছে, সেটার কারণ কি হতে পারে? হয় আমাদের জীবনযাপনের সমস্যা, অথবা আমাদের খাদ্য অভ্যাসের সমস্যা, হ্যাঁ? অথবা আমাদের যে আমরা যেটা খাই সেটার সঠিক যথাযথ নিউট্রিশন ভ্যালুটা নাই, হ্যাঁ? তো এক্ষেত্রে যারা এরকম আছে ভোক্তা পর্যায়ে নিশ্চিত করা যে আমার যতটুকু আমি খাই সেটার যতটুকু সম্ভব সেটাকে কেমিক্যাল ফ্রি খাওয়ার চেষ্টা করা। অর্থাৎ হলো রাসায়নিক সার, কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যতীত যে ফসল, সেক্ষেত্রে আপনি এখন চাইলেও সম্ভব না। হয়তো আমাকে খুঁজে বলতে হবে যে কোন কৃষক করছে, আছে আমার কাছে। তো এটা একটা চ্যালেঞ্জ। তারপর যদি কেউ এরকম আগ্রহী থাকে তাহলে আমি হয়তো এটাকে আপনাদের সোর্সিংটা কানেক্টিং করে দিতে পারি। এর বাইরে কেউ যদি আগ্রহী থাকে যে না আমার যে সামনের ১ বছরে আমি এই জাতের ধানের চাল খাই। ধরেন যে মিনিকেট বলে যেটা, এদিকে হলো জিরা সাইল বলে, হ্যাঁ? অথবা বলে ২৮ ধানের চাল আমি খাবো। তো এরকম যদি আপনার সারা বছরের একটা প্ল্যান থাকে তাহলে সেটাকে যদি আগেই বলেন তাহলে আমি ওইভাবে কৃষককে বলে আপনারা করতে পারবেন। তো বছরে আপনার হয়তো ২০ কেজি বা ৫০ কেজি লাগে, হ্যাঁ? সে টাকা দিয়ে আপনি ওই ধানটা কৃষকের কাছ থেকে নিবেন। বর্তমানে বাজারে যে ধানটা দেখবেন আপনার যে অটো মেলের, সেটা হলো রিফাইন করা, সেটার মধ্যে একটা পালিশ করা থাকে, এত চকচকে এত সুন্দর, সেটা আসলে আমাদের অ্যানালাইসিস করা দরকার যেটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো কিনা। তো এক্ষেত্রে যদি কেউ আগ্রহী থাকে, চালের ক্ষেত্রে গেল, এ ধরনের অন্য যে আপনার যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে, যেমন হলো মরিচ, পেঁয়াজ, হ্যাঁ? তারপর সবজি, তারপর এই ধরনের সবজি জাতীয় যে কৃষি জাতীয় যে পণ্য আপনি যেটা খান সেটা যদি প্রিফার করে এইভাবে একটা যদি এগ্রিমেন্টে আসেন যে ঠিক আছে, আপনি একটা এগ্রিমেন্ট যে আমার এতগুলো লাগবে, হ্যাঁ? প্রাইজিংয়ের ক্ষেত্রে হয়তো বাজারের তুলনায় হয়তো 20% বেশি, অথবা কুরিয়ার চার্জ বিষয়টা থাকে, এটা করে নিতে পারেন। এটা আপনার এবং আপনার যে ভবিষ্যতের প্রজন্ম, আপনার সন্তানের জন্য এটা ভালো হবে, এবং আল্টিমেট যে দেশের যে প্রকৃতি ঠিক থাকবে, হ্যাঁ? তো এক্ষেত্রে আমার আবারও দেখাচ্ছে এই ধানের জমিটা দেখেন, যে আমার মনে হয় যে দেখলে সবারই লোভ হবে, হ্যাঁ? তো ভালো থাকবেন। আজকে অনেক কথা হয়েছে। তা আশা করি এই যে ধানের জমিগুলো খেয়াল করেন, এবং যদি কেউ ট্রেনিংয়ে আগ্রহী থাকেন তো আপনারাও যোগাযোগ করতে পারেন। আমি একটা গ্রুপে, ইউটিউবে আমার যে ইয়াতে শেয়ার করেছি, ওখানে নাম্বার আছে। যারা আয়োজন করেছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ। আমাদের আজকের এই প্রতিবেদন এখানে শেষ করলাম। আপনারা একটু খেয়াল করেন।